আল্লাহ যদি তত দুনিয়াতে বাঁচে রাখবে আমি কোনোদিনও পুলিশের বন্ধু ভাবতে পারবো না। আমার বাচ্চাদের ব্যাংক ছিল, প্লাস্টিকের ব্যাংকের টাকা জমাইতো, সে ব্যাংকের টাকা ভেঙে এটা সব উৎপন্ন নিছে এবং চার্জশিটটা হালকা করে দেব, 5 লক্ষ টাকা দিতে হবে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। আমি আমার গ্রামের বাড়ি বগুড়া। আমি জব করতাম আগে তামিশনা গ্রুপে, তামিশনা ফ্যাশন লিমিটেড স্টোর ম্যানেজার ছিলাম। হ্যাঁ, তো থাকাকালীন অবস্থায় 2022 সালে জুন মাসের 26 তারিখে ওই দিন ওয়েস্টেজ মালামাল বিক্রি হয়েছিল। ওয়েস্টেজ মালামাল বিক্রির সময়, ওয়েস্টেজ বলতে জুট যে মালটা আমরা বুঝি, ওয়েস্টেজ ঝুট, ওয়েস্টেজ জ্যাকেট সোয়েটার ফ্যাক্টরি, জ্যাকেট পার্ট, রিজেক্ট সোয়েটার, যেগুলি ওজন করে বিক্রি হয় পিছে না, যেগুলি ওজন করে বিক্রি হয় পিছে না, সেই জিনিসগুলো বিক্রি হইতেছিল ওখানে। বিক্রিতে ওই দিন বিক্রি যেদিন হয় সেই দিন দুপুরের আগে আমি আমাদের যে জিএম স্যার আছে তার কাছ থেকে ছুটি নিয়ে গেছি আমার পার্সোনাল কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য। আমি ছুটি নিয়ে তাকে হাফবেলা ছুটি নিয়ে গেছি, যে আমি হাফবেলা ছুটি নিয়েছি, আমি যদি আমার কাজ শেষ হয় তাহলে অফিসে আসতে পারি, না হলে আসবো না, সেভাবে ছুটি নিয়ে গেছি মৌখিকভাবে। ওনারা আমাকে ছুটিও দিছে। ছুটি দেওয়ার পরে আমি ওখানে যাবার পরে আমার যে যারা মাল ওয়েস্টেজ বিক্রি করতেছিল তারা আমাকে, আমাদের অধীনস্থ যে অফিসার ছিল 2 জন, শাহিনুল ইসলাম এবং মমিনুল ইসলাম, তাদের পদবি কি? তাদের অফিসার, স্টোর অফিসার। হ্যাঁ, আচ্ছা। এছাড়া আরো 6 জন ছিল কমিটিতে, সিকিউরিটি ছিল, অ্যাডমিন ছিল, অডিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, বাট আমার ডিপার্টমেন্টে 2 জন ছিল। ওর ভিতরে শাহিনুল আমাকে মেসেজ দিছে চালান, মানে সব কমপ্লিট করে বিক্রি করে কমপ্লিট করছে। অ্যাডমিন জিএম এবং প্রোডাকশন জিএম এর সিগনেচার নিয়েছে চালানের উপরে। এরপর অ্যাকাউন্টস ক্লিয়ার করছে চালানে। এই কমপ্লিট হওয়ার পরে সেই চালানের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিছে, স্যার এই অবস্থা, এগুলি সব কমপ্লিট হয়েছে এবং আমরা ডেলিভারি দিয়ে দিছি এই অবস্থা। আমি লিখছি ওকে ঠিক আছে। আপনি ওই দিন অফিসে ছিলেন না? আমি ওই দিন দুপুরের আগে অফিস থেকে হাফবেলার জন্য ছুটি নিয়ে গেছি। কি কারণে নিয়েছিলেন ছুটিটা? আমি আমার ব্যক্তিগত কাজ বলতে আমার একটা মানে যে ফ্ল্যাটে কিনছিলাম, কোম্পানিও আমাকে সাপোর্ট দিচ্ছিল, টাকা হেল্প দিয়েছিল, ওখান থেকে ফ্ল্যাট কিনছিলাম। সেই ফ্ল্যাটে কাজ চলতেছিল, ওই দিন কাজ দেখার জন্য গেছিলাম এবং আমার ফ্যামিলি সহ। আচ্ছা আচ্ছা। আবার ওখানে যে আমি ছিলাম ওই জায়গা থাকাকালীন অবস্থায় ওই আমার ওই কোম্পানিরই আরো 4 জন লোক গেছিল ওখানে, তাদের ভিতরে আরো একজন ফ্ল্যাট কিনছে, ইঞ্জিনিয়ার দিলওয়ার সাহেব। আচ্ছা, উনিও ফ্ল্যাট কিনছে, উনি নিজেও ওখানে ছিল, আমাকে দেখে আসছে। আচ্ছা আচ্ছা। আমি ওখানে, মানে আপনি ছুটি যে নিছেন উনিও সাক্ষী ছিল? উনিও সাক্ষী আছে। আচ্ছা হ্যাঁ, তারপর আমি পাঠাইছিলাম। ফ্যাক্টরিতে কি হয়েছে পরে? ফ্যাক্টরিতে এরপরে আমাকে ওই ছবিটা চালানোর ছবি যখন দিছে, ওই ছবিটাই আমি এমডি স্যারের ছেলে, ডিরেক্টর স্যার, তার কাছে আমি পাঠিয়ে দিছি। কারণ আমি প্রত্যেকবার যখন যা বিক্রি হয় আমার লোকজন ছবি দিলে সেটা আমি তাকে পাঠিয়ে দিই, যে এটা মানে দেখার জন্য যে কি বিক্রি হয়েছে। এমডি ছিলেন নাম কি? ডাইরেক্টরের নাম কি? নাহিদ আলম চৌধুরী। উনি কোথায় থাকে? উনি বাংলাদেশে থাকে, বাট ওই সময় সিঙ্গাপুরে ছিলেন। আচ্ছা আচ্ছা। তারপর ওই সময় সিঙ্গাপুরে ছিলেন। এরপরে ওনাকে উনি দেখছে, চালানোর ছবিটা দেখছে, দেখার পরে উনি আমাকে একটু পরে আমার ফোন দিছে। ফোন দিলে ফোনটা আমি রিসিভ করতে পারি নাই। পরবর্তীতে আমার অডিট ম্যানেজার আছে হেড অফিসের, টিপু চৌধুরী, সে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে আমার বলতেছিল যে ডাইরেক্টর স্যার আপনি খুঁজতেছে, ওয়েস্টেজ মাল বিক্রি হয়েছে, এটা নিয়ে আপনার সাথে কথা বলবে, সম্ভবত খারাপ কিছু মানে যে ভালো কিছু গ্যাসে বিক্রি হয়েছে এরকম আর কি। তখন আমি ফ্যাক্টরিতে ব্যাক করছি। আমি ঠিক আছে ওকে, তাহলে আমি যাইতে ফ্যাক্টরি। আচ্ছা একটু থামাই, আপনাকে একটু থামাই। যেদিন যে ওয়েস্টেজ বিক্রি হয়েছে, কয় গাড়ি মাল বিক্রি হয়েছে আর কত টন বিক্রি হয়েছে, তার আনুমানিক মূল্য কত ছিল? গাড়ি সম্ভবত 2 গাড়ি হবে, একটা ঝুটের গাড়ি আর একটা কাট পিস, মানে যে জ্যাকেট পার্ট এবং সোয়েটার মানে রিজেক্ট, এটা মিলে একটা গাড়ি। 2 গাড়ি। কত টন হবে? এখানে টনটা আসলে আমার অ্যাকচুয়াল মনে নাই, তবে 5 লাখ সামথিং টাকা আর কি, 5 লাখ সামথিং। 2 গাড়িতে 5 লাখ টাকার মাল। আচ্ছা হ্যাঁ, তারপর কোম্পানি রেট করা যেভাবে আছে সেভাবেই হয়েছে। আচ্ছা হ্যাঁ, তারপর অ্যাকাউন্টসও ক্লিয়ার পাইছে, সবকিছু ওকে করছে। তারপর মালিকের ছেলের সাথে যখন আমি আসছি, আসার পরে মালিকের ছেলের সাথে কথা হয়েছে, তখন আমাকে উনি এবং হেড অফিসের অডিটর যে টিপু চৌধুরী, 2 জনে মিলে আমাকে কনফারেন্সে কথা বলছে, যে আমার বলতেছিল এরকম ঝুটের মধ্যে ভালো মাল বিক্রি হয়েছে। তখন আমি বলছি যে স্যার এটা আমি বিশ্বাস করি না, কারণ আমার যে টিম আছে এই ধরনের কাজ করার মতো কেউ নাই। যদিও আমি ওই দিন হাফবেলা ছুটিতে ছিলাম, বিক্রির সময় আমি ছিলাম না। হ্যাঁ, আবার বিক্রির যে কমিটি গঠন করছে, এই কমিটিতে তারা আমার নাম দিয়েছে প্রধান, বাট আমি কিন্তু ছিলাম না এবং ছবি ওখানে আমার কোনো সিগনেচারও নাই, চালানেও আমার কোনো স্বাক্ষর নেই, যেহেতু আমি ছিলাম না বিদায় কমিটির সেটাও স্বাক্ষর নেই, চালানেও স্বাক্ষর নেই। আচ্ছা একটু থামাই মিয়া ভাই, এই যে জুট বিক্রি যে কমিটিটা গঠন করছে, এটা কি আগেই গঠন করা হয়েছিল না যেদিন জুটটা বিক্রি করছে ওই দিন?
সম্ভবত আগেও করতে পারে, আমাকে বলে নাই। আপনি জানতেন না যে আপনি কমিটির প্রধান? না, আমাকে জানায়নি কেউ। আপনার স্বাক্ষরও নেয় নাই? না, আমার স্বাক্ষর নেই। আচ্ছা, এই কমিটিটা করছিল কারা? এই কমিটিটা করে যারা সব অ্যাডমিন থেকে করে, ওটা তারা তাদের মতো করে দিয়েছে? তাদের মতো করে। আচ্ছা হ্যাঁ, তারপর কি হয়েছে বলেন। এরপরে ওখান থেকে মনে করেন যখন ওই কথা হয়েছে এমডি স্যারের ছেলের সঙ্গে, যখন মানে বলতেছিল ভালো মাল বিক্রি হচ্ছে, তখন আমার আত্মবিশ্বাস, কারণ আমি কোনোদিন অন্যায় করি না, অপরাধ করি না, যার কারণে আমি বলছি যে না 100% নিশ্চিত এখানে কোনো অবৈধ কিছু হয় নাই। তখন আমি নিজের থেকে বলছি যে স্যার তাহলে আমি গাড়িটা ব্যাক করাইতেছি, ফিরে নিয়ে আসার কথা। উনি আমাকে বলছে আপনি গাড়ি ফিরে নিয়ে আসতে পারবেন? আমি তখন জোর গলায় বলছি এখানে চোর নাই কেউ, কেন পারবো না? আমি যেহেতু জানি এখানে কোনো চোর নাই, চুরি হয় নাই, আমি পারবো। তখন স্যারের সঙ্গে ফোন কেটে দিয়ে আমি যে বিএম ট্রেডার্সের যে মালটা কিনছে, ওনার আবার যে মূল পার্টি যারা কিনে, নুরুল ইসলাম নাম, মিল গেটের ওনার নাম্বার আমি ফোন দিয়ে, ওনাকে সরাসরি ফোন দিয়ে আমি বলছি গাড়িটা কোথায় আপনারা মালটা নিয়ে গেছেন? উনি বলছেন গাড়িটা স্যার আমাদের ওয়ার হাউসে নিয়ে আসছি গোডাউনে, এখনো নামাই নাই। তখন আমি বলছি দয়া করে গাড়িটা আপনি ব্যাক করেন ফ্যাক্টরিতে। বলছে কোনো সমস্যা স্যার? আমি না, কোনো সমস্যা নেই, ইন্টারনাল সমস্যা, আপনি কোনো সমস্যা নেই, গাড়িটা একটু নিয়ে আসেন। তখন উনি রাত 8টা বা 8টার দিকে এরকম গাড়িটা ব্যাক করছে ফ্যাক্টরিতে। উনি সহ নিজেও আসছে, ওই যে মালটা কিনছে সে পার্টি সহ আসছে, নুরুল ইসলাম। আসার পরে আমি আমার লোডার টিম নিয়ে এবং ওই আমার অফিসার যারা ছিল 3-4 জন অফিসার সহ আমি গাড়িটাকে আনলোড করার জন্য অনুমতি নিচ্ছি। কোথায় আনলোড করবো আসলে মালগুলো রাখবো? অনুমতিটা কার কাছ থেকে নিয়েছেন? ডাইরেক্টর স্যারের কাছে, এমডি স্যারের ছেলের কাছে নিছি। আচ্ছা হ্যাঁ, স্যার আমি মালটা কোথায় রাখবো? তখন উনি বলছেন ওনার যে রেস্ট হাউস আছে ভিতরে, রেস্ট হাউসের ভিতরে উনি নামাইতে বলছে। ওনার রেস্ট হাউসে ওনার অর্ডার ছাড়া মাল নামাতে পারবে না কেউ, এই জন্য ওনার কাছ থেকে উনি অনুমতি দিচ্ছেন রেস্ট হাউসের কথা। তখন আমি আমার লোকদের লোডার সহ, সিকিউরিটি সব প্রেজেন্ট যারা আছে, স্টোর অফিসার সহ, তাদের সামনে মালটা নামাইছি। এবং এই মাল নামানোর সময় স্টোর অফিসার নাসির সাহেব উনি নিজে ছবি তুলছে মালের, যেহেতু ডাইরেক্টর স্যারকে ছবি পাঠাতে বলছে। উনি প্রত্যেকটা যখন বস্তা নামানোর পরে খামাল হয়েছে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা খামালের সময় সময় সে ছবি তুলছে। সে ছবি তুলে উনি আর ছবিগুলো রাত 10টা 10:30টার দিকে আমাকে দিছে। 10:30টার দিকে দিলে সেই ছবিগুলো আমি ডাইরেক্টর স্যারকে পাঠিয়ে দিছি যে এইভাবে মালটা নামানো হয়েছে, এভাবে দেখা হয়েছে, ওকে। তখন পাঠিয়ে দিছি এবং বলে দিছি যে এবং গেট লক করে দিছি, লক করে চাবি হ্যান্ড ওভার করছি কেয়ারটেকার রাজ্জাক আমার কাছে। আচ্ছা আমি একটু থামাই আপনাকে, এই যে দুটি গাড়ি, যে দুই ট্রাক মাল, এক গাড়ি ফেরত নিয়ে আসছে, যেটা ঝুটেরটা লাগি নাই, যেটার ভিতর সোয়েটার ছিল এবং জ্যাকেটের পার্ট ছিল, সোয়েটার পার্ট যেটা ছিল, এই গাড়িটা শুধু। ওই গাড়িতে কি কোনো ফ্রেশ মাল অথবা শিপমেন্টের মাল ছিল কি, পেয়েছিল না? আমার জানার মতে পাই নাই, বাট পরবর্তীতে যখন মালটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে 3 দিনের মধ্যে তারা ইয়ে করি যে রাতের বেলা স্যারকে যখন জানাইছি মালটা আনলোড করা হয়েছে এই অবস্থা, উনি তখন ফোন করছে, আমাকে মেসেজ দিছে যে গাড়িটা আপনি আনলোড করছেন, চাবিটা কেয়ারটেকারের কাছে রাখা যাবে না, বিশ্বস্ত কাউকে কাছে রাখতে হবে, সিকিউরিটি কেয়ারটেকার কাউকে বিশ্বাস করে না। তখন বাধ্য হয়ে আমি নিজে পথে আসে, পথে আবার ব্যাক করছি অফিসে, এবং আমার সাথে আরো 3-4 জন ছিল, ফ্যাক্টরি ম্যানেজার মিলন সাহেব ছিল, বিপ্লব সাহেব ছিল, তারপর ড্রাইভার ছিল সাজু গাড়ি নিয়ে। তারা গাড়ি সহ মুজাফর শান্তা গার্মেন্টসের সামনে থেকে আমাদেরকে ব্যাক করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই রাতের বেলা গিয়ে পরে কেয়ারটেকারের ফোন দিয়ে ডেকে নিয়ে আসে, তার কাছ থেকে চাবিটা নিছি, নিয়ে স্যারকে মেসেজ দিয়ে চাবিটা আমার কাছে রাখলাম, স্যার এত রাতে কাকে আমি বিশ্বাস করে দেবো জানি না, এবং চাবিটা আমার নিজের রানের উপরে রাখে সেখান থেকে ছবি তুলে আমি স্যারকে পাঠিয়ে দিছি যে চাবিটা আমার অবস্থা। এরপরে স্যার বলছে ওকে থ্যাংক ইউ। পরের দিন আমি অফিসে যখন রাতে গেছি, পরের দিন অফিসে আসছে, সকালবেলা সারাদিন কাজ করছি, অ্যাডমিন জিএমের সঙ্গে দেখা করছি যে স্যার চাবিটা আমার কাছে আছে, কি করবো? তখন উনি বলছে যে এটা মাঝখানে আরেকটু বলি, যখন ডিরেক্টর স্যারের কাছে ছবিগুলো পাঠাইছি গুডসের যেখানে নামাইছি বস্তাগুলো, ওই ছবিগুলো ওই টাইমে একই টাইমেই অ্যাডমিন জিএম এর কাছে পাঠাইছি, রাব্বানি, ক্যাপ্টেন রাব্বানি স্যার, তারপর সালাউদ্দিন স্যার আছে মার্কেটিং জিএম, তার কাছেও পাঠাইছি রাতের বেলায়। তখন হেড অফিসের অডিটের ম্যানেজার টিপু চৌধুরী, তার কাছেও পাঠাইছি। এট এ টাইম সবার কাছে আমি জিনিসটা পৌঁছায় দিচ্ছি, কোথায় কিভাবে রাখছি জিনিসগুলো, এভাবে করছি। পরের দিন যখন অ্যাডমিন জিএম এর কাছে জিজ্ঞেস করছি মালটা আমি রাখছি স্যার, চাবিটা আমার কাছে। একটু বলি, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন এই যে মামলা, যেটা এই মামলা থেকে পুলিশ আসা থেকে শুরু করেন, পুলিশ কেন আসলো, আপনাকে কেন গ্রেফতার করলো, কিভাবে করলো? আচ্ছা, 3 দিন পরে, 3 দিন হওয়ার পরে মালটা কে চেক করে কি করেছে আমরা কিছু জানি না। 3 দিন পরে আমি আসর নামাজ পড়ছি, পড়ার পরে আমি আমার ডেস্কে কাজ করতেছি। এই মুহূর্তে আমাকে অ্যাডমিন ম্যানেজার, কমপ্লায়েন্স ম্যানেজার সজল চন্দ্র আমাকে ফোন দিয়ে বললো দাদা আপনি
জিএম স্যারের রুমে আসেন, জিএম স্যার ডাকছে, অ্যাডমিন জিএম স্যার। আমি তখন অ্যাডমিন জিএম স্যারের রুমে আসছি, আসার পরে দেখি যে অ্যাডমিন জিএম স্যার পুলিশ সহ বসে আছে, অনেক পুলিশ নিয়ে, পুলিশের গাড়ি, এক ভ্যান পুলিশ, সব কিছু নিয়ে। তখন আমাকে অ্যাডমিন জিএম স্যার পুলিশের সামনে পরিচয় করে দেয়, ইনি হলে সেই লোক যে গাড়ি সহ মাল বিক্রি করছিল, চুরি করছিল, এইসব। তখন আমি নিজে উত্তেজিত হয়েছি, আমাকে কেন চোর বলা হবে? আমি তো চোর না, আমি নিজে মাল বিক্রি করে ছিলাম না, আমি গাড়িটা আমি নিজে ব্যাক করে নিয়ে আসলাম, ফিরে নিয়ে আসলাম। যেখানে অ্যাডমিন জিএমও জানতো না, মার্কেটিং জিএমও জানে না, অ্যাডমিন ম্যানেজারও জানে না যে কোথায় কী হয় কী হয়েছে। সেখানে আমি মনে করি নিজের থেকে, আমি ডাইরেক্টর স্যার জানে আর হেড অফিস অডিট ম্যানেজার জানে, এদের সাথে মিট করে আমি গাড়িটা ফিরে নিয়ে আসছি আমি নিজের থেকে। তারাও বিশ্বাস করে আমি গাড়ি ফিরে আনতে পারবো। তাহলে আমি যদি চুরি করি, আমি যদি অবৈধ করি, আমি কিভাবে গাড়ি ফিরে নিয়ে আসলাম? তারাও তো আমার গাড়ি ফিরে আসতে পারে না। আর আমি একটু থামাই, এই যে আপনাকে চোর অপবাদ দিয়েছে আপনার কারখানা ঊর্ধ্বতন কর্মকর্তা, মূলত সেখানে কি ফ্রেশ কোনো মাল পাওয়া গিয়েছিল? কোনো ফ্রেশ মাল পাওয়া যায়নি। আমি পরবর্তী তথ্য নিচ্ছি, কোনো ফ্রেশ মাল পাওয়া যায়নি ওখানে। আচ্ছা। এবং আমি যখন এই ঘটনা ঘটছে পুলিশের, তখন আমরা বারবার জিজ্ঞেস করছি আমরা মাল দেখতে চাই। যে কোয়ালিটি টিম যারা চেক করে তারাও বলছে আমরা মাল দেখতে চাই, আমরা মাল দেখতে চাই, আমাদের যদি যে অপরাধী করতেছেন সেই জিনিসটা আমরা দেখবো। বা তারা আমাদেরকে দেখতে দেয় নাই, বলছে না দেখা যাবে না। ওরা ভালো মন্দ কি মাল কোনটা ভালো পাইলো সেই জিনিসটা দেখবো, খারাপটা দেখানোর দরকার নাই। যেগুলো ভালো পাইছে সে ভালোগুলো আমরা দেখতে চাই। ভালো পরবর্তীতে পুলিশ আপনাদের থানা নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ আমাদেরকে পরবর্তীতে মাগরিবের নামাজের পরে 7টার দিকে 7:30টার দিকে থানায় নিয়ে গেছে। কোন থানায় নিয়েছে আপনাদের? টঙ্গী পশ্চিম থানায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর এসআই উৎপল টঙ্গী পশ্চিম থানায় নিয়েছে। নেওয়ার পরে ওখানে নিয়ে যে আমাদেরকে গারদে রাখছে। গারদে? জি। আচ্ছা, হ্যাঁ। গারদে রাখছে। গারদে রাখার পরে ওনারা মামলা করছে 1,10,00,000 টাকার মতো। এই 1,10,00,000 টাকা ইয়ে করছে। পরে ওই রাতে গারদে রাখছে। পরের দিন আবার আচ্ছা, আপনার সেই 2 ট্রাক মালের মূল্য ছিল 5 লক্ষ টাকা। হ্যাঁ। তাহলে 1,10,00,000 টাকা মামলাটা কিভাবে আসলো? আমি নিজেও জানি না কেন ওরা এভাবে বলছে। ওরা পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে কেন এত টাকা কিভাবে করছে, কেন? আর মাল তো ফেরত নিয়ে আসছে। পরে বলছে যে এখানে যে মাল, যে পুরোটা মালটা ওই বায়ার রেট, যেটা বায়ার কস্টিং, যে বায়ার রেট যেটা দেয় সেই রেট ধরে তারা করছে, ওয়েস্টেজ ঝুট হিসেবে করেনি। ওরা ধরছে বায়ারের এফওবি রেট, এফওবি রেট ধরে তারা বিল করছে, করে ওইটা ওই বিলে কত টাকা আসে সেভাবে করে এটা দেওয়া তারা মামলা করছে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে পরের দিন মনে করেন যে 11টার দিকে 12টার দিকে আমাদেরকে কোর্টে নিয়ে গেছে। আচ্ছা, ওই যে সেদিন রাত্রে কি হয়েছিল যেদিন আপনাদের গারদে নিয়ে গেছে? ওদিন রাত্রে কি হয়েছিল? ওই দিন রাত্রে আমার ওয়াইফ আসছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, ওকে আসছে, আমার আত্মীয় স্বজন, তারা আসে ওসি সাহেবের সাথে দেখা করছে, এসআই উৎপল সাহেবের সাথে দেখা করছে, ওসি শাহ আলম সাহেব ওনার সাথে দেখা করছে। উনি বলছে সমস্যা নেই দেখতেছি, এটা চিন্তা করেন না, আমি দেখতেছি। এরপর যে আমার ওয়াইফ যখন বারবার বলছে যে এই অবস্থা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি এর আগে যেখানে ভাড়া থাকতাম, মামুন নাম, 27 শরীফ মার্কেটে বাসা, সে মামুনের সাথে ওসি সাহেবের ভালো সম্পর্ক। মামুনের দিয়েও ফোন দেওয়া হয়েছে আমার ওয়াইফ। তখন উনি বলছে যে ঠিক আছে চাচা, আমি দেখতেছি, সমস্যা নেই, দেখতেছি। আচ্ছা, আপনি একটু থামাই, আপনি একটা কথা বলেছিলেন যে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সেদিন রাত্রে ওসি 1,10,00,000 টাকার মামলা নিতে চায় নাই, সে 5 লক্ষ টাকা নিতে চাইছিল। হ্যাঁ, সে এই বিষয়টা একটু বলেন তো, এই বিষয়টা কি? ও তখন 2 কোটি প্লাস মামলা করতে চাচ্ছিল। হ্যাঁ, মামলা করতে হচ্ছে 2 কোটি প্লাস। তখন আমার ওয়াইফ সামনে প্রেজেন্ট দাঁড়ায়, ইনস্ট্যান্ট আমার ওয়াইফ এবং আমার বড় ভাই। তখন ওসি সাহেব নেবে না। পরবর্তীতে ওসি সাহেবের ফোনে বারবার ফোন আসতেছিল ক্যাপ্টেন রাব্বানি স্যারের, অ্যাডমিন জিএম ফোন দিতেছিল এটা মামলাটা নেওয়ার জন্য। যখন উনি ফোন রিসিভ করতেছিল না, সজল চন্দ্র তখন তার ফোন নিয়ে যায়, আর এসআই উৎপল ফোনটা নিয়ে যায় ওসি সাহেবকে দিছে। ওসি সাহেব তখন পাশের রুমে সজল চন্দ্র ডেকে নিয়ে গেছে, আমার ওয়াইফ পিছে পিছে গেছে। আমার ওয়াইফ সঙ্গে সঙ্গে গেছে, পিছে পিছে গিয়ে পর্দার সাইড থেকে দেখছে ওসি সাহেবকে টাকার বান্ডিল দিয়েছে। টাকাটা দিতে কে? সজল চন্দ্র। তার পদবি কি? তার পদবি অ্যাডমিন ম্যানেজার, যে মামলার বাদী হয়েছে। আচ্ছা আচ্ছা, মামলার বাদী হয়েছে, মানে বলা চলে কয়েক লক্ষ টাকার বান্ডিল দিছে আর কি। হ্যাঁ, আচ্ছা। এই পর্যন্ত গেল, কোর্টেও গেলেন, আপনারা থানার টঙ্গী পশ্চিম থানার গারদে ছিলেন 1 রাত। তারপরের দিন আপনাদের কোর্টে চোর হিসাবে চালান দিয়ে দিল, আপনি জামিনে আসলেন। এখন এটা বলেন তো, উৎপলের সাথে চার্জশিট লেখার সময় কি কথা হয়েছে আপনাদের? উৎপল চার্জশিট লেখার আগে উৎপলের পরিচয়টা কি, আগে তার পুরো পরিচয়টা কি সেটা দিয়ে একটু বলেন আমাদেরকে। উৎপল ওই টঙ্গী পশ্চিম থানার এসআই ছিলেন।
উনি আমার মামলার আয়ও, ওটাকে আমি আসলে জানতাম না, তখন থেকে জানলাম যে আয়ও অর্থটা কি, আয়ও কি আমি এখনো মিনিং জানি না। ওই যে আয়ও হচ্ছে তদন্তকারী কর্মকর্তা, উনি হলো উৎপল এসআই। তো উৎপল আমাকে ফোন দিয়েছিল, আমাকে না আমার আরেকজন পার্টনার রমজান কোয়ালিটি, এই রমজানকে ফোন দিয়ে বলেছে আমাদের সবাইকে আসতে কথা আছে। এরপরে আমরা সবাই আসছিলাম থানায় আসছিলাম। আসার পরে আমাদের আরেকজন কলিগ ছিল, এক্স কলিগ নাসির সাহেব ডিজিএম কোয়ালিটি, উনিও পরে আসছিলেন ওখানে, যেহেতু কিশোরগঞ্জ উৎপলের বাড়ি পাশাপাশি বাড়ি ওনাদের। দেখ সেক্ষেত্রে উনি উৎপল দেখে আমাদেরকে বিভিন্ন অফার দিতেছিল। কেমন অফার দিতেছিল? অফার দিতেছিল এরকম, চার্জশিটটা হালকা করে দেব, 5 লক্ষ টাকা দিতে হবে, আমাদের 5 লক্ষ টাকা দেন, হচ্ছে হালকা করে দেবো। তখন আমি বলেছিলাম, আমি এবং আমরা সবাই বলছিলাম 5 লক্ষ টাকা করে 5 টাকাও দিতে পারবো না। যদি 5 লক্ষ টাকা চুরি করতাম তাহলে 5 লক্ষ টাকা অর্ধেক 2.5 লক্ষ টাকা দিতে কষ্ট হইতো না। এমনকি যে টাকা চুরি করতাম সে টাকা দিলেও কষ্ট হইতো না আমাদের। বাট আমি তো চুরি করি নাই, বরং আমি নিজের থেকে, আমি ছিলাম না, আমার অ্যাবসেন্টে ঘটছে, এরপরেও আমি নিজের থেকে ফোন অফিসে গিয়ে গাড়ি ব্যাক করাইছি। আমি সেদিন অফিসেও হাফ বেলা ছুটি নিয়েছি, তারপরেও শুধু ডিরেক্টর স্যারের ফোন পাওয়ার কারণে আমি চলে আসছি ফ্যাক্টরিতে। আসে আমি নিজের থেকে গাড়ি নিয়ে আসছি। এই গাড়ি নিয়ে আসা, আবারও বলতেছি, গাড়ি নিয়ে আসা সম্পর্কে ফ্যাক্টরি কেউ জানতো না কি হয়েছে। অ্যাডমিন যেমন ধরনের মার্চেন্ট ওদিকে না যাই, এখন সেদিন চার্জশিটের কথা বলে ডেকে আপনাদের সাথে যে কথা হয়েছে, এই 5 লক্ষ টাকার যে ঘুষ চেয়েছে উৎপল, তারপরে কি হয়েছে? 5 লক্ষ টাকা ঘুষ চেয়েছিল, ঘুষ চাওয়ার পরে পরবর্তীতে উনি টাকা নেয় নাই। উনি পরে লাস্টে বলছে, যখন আমার ওই আরেক কলিগ আসছিল, ওনাকে দেখে উনি পরিচিত এলাকা দেখে পরে উনি বলছে যে আসলে সত্যিকারই হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। সালাউদ্দিন সাহেব আর ক্যাপ্টেন সাহেব এরা যোগ সদস্য এগুলি করতেছে। কারণ এগুলো পিছিয়ে করার পিছিয়ে একটা কারণ আছে, যেটা হলো ওয়েস্টেজ বিক্রি করতো আগে তারা, আর পরবর্তী আমি যখন জয়েন করার পরে বা আমার যাওয়ার পরে আস্তে আস্তে ছাড়ে আমাকে এবং হেড ওসি টিপু সাহেবকে দিয়ে বিক্রি করা ওয়েস্টেজ। আমি মাঝখানে একটু কথা বলে নেই, বলেন, যেটা হলো ওয়েস্টেজ নিটিং মেশিন বিক্রি করতো 2000 টাকা, 1800 টাকায়। সেটা আমি ডাইরেক্টর স্যার বলছি, স্যার 1 to 1 কাউকে বিক্রি করা আমার যতটুকু ধারণা সিস্টেম না। আমার পূর্ব কোম্পানির এক্সপিরিয়েন্সে বলে টেন্ডার সিস্টেম হবে, কোটেশন সিস্টেম হবে, মিনিমাম 3টে পার্টি কোটেশন দিবে। সে কোটেশন দেখে আপনি প্রাইসটা যা ভালো মনে করবেন, সুইটেবল মনে তাকে অফার করবেন নেওয়ার জন্য। আচ্ছা, আমরা ওদিকে না যাই, এই বিষয়টা না যাই, সেই চার্জশিটের ওই দিনের ঘটনাটা বলেন। পরে উৎপল আপনাদের কাছে কত টাকা সর্বশেষ নিছে? উৎপল শেষ পর্যন্ত 10,000 টাকা নিছে। কার কাছ থেকে টাকাটা? এটা আমার হাত থেকে নিছে। আচ্ছা, আমার নেওয়ার পরে কি বলছে আপনাকে? আমার কাছে বলছে যে আপনি কোনো চিন্তা করেন না, চার্জশিট একবার নর্মাল হবে, এটা আসলে যেহেতু যেটা সত্য সেটাই হবে, চিন্তা করেন না, কারণ আপনার সব নির্দোষ, আমি নিজে জানি সব নির্দোষ, আপনাদের ফাঁসাইছে, এভাবে আমাদেরকে বলে ওরা বিদায় করে দিচ্ছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে চার্জশিট তৈরি করার আগের ঘটনা। আপনাদের সম্ভবত রিমান্ডে এনেছিল যতটুকু জানি। রিমান্ডে এনে কি হয়েছিল? রিমান্ডে ওই নিয়ে আসছিল একদিন, নিয়ে আসে উনি রিমান্ডে নিয়ে যে আমাদেরকে টর্চারিং করতেছিল। টর্চারিং করতে গেলে যাই হোক, পরে আমার যে জুনিয়ররা ছিল কোয়ালিটির, তারাও তাদেরকে অনেক টর্চারিং করেছে, আমাকেও করেছে। আমাদের পরবর্তী টর্চারিং বাদ দিয়ে আমাদেরকে বলছে আপনার ফ্যামিলিকে ফোন দেন। উৎপলের ফোন থেকেই ফোন দিচ্ছে আমার প্রত্যেকের ফ্যামিলিকে। ফোন দেওয়ার পরে যার যার ফ্যামিলি আসছে প্রত্যেকের ফ্যামিলির কাছ থেকে সে টাকা নিচ্ছে। আমার ওয়াইফের কাছ থেকে, আমার ওয়াইফের বাসায় টাকা ছিল না, কারণ মাস শেষ 26 তারিখ, আর যেদিন ধরছে 29 তারিখ, বেতন পাই নাই, ঈদের আগে বোনাসও পাই নাই। বোনাস ওই দিন দেওয়ার কথা, সেদিনও বোনাস আমার সব আটকায় দিচ্ছে, টাকা নাই। পরে আমার বাচ্চাদের ব্যাংক ছিল, প্লাস্টিকের ব্যাংকের টাকা জমাইতো, সে ব্যাংকের টাকা ভেঙে তারপর আমার ওয়াইফ পাশে থেকে ধার করে নিয়ে এবার নিয়ে আসে 40,000 টাকা নিছে। আর ব্যাংকের যে কয়েন টাকা ছিল, শুধু কয়েন টাকা 5 টাকা 2 টাকার কয়েন যে ছিল, সে কয়েন টাকাটা আমার ওয়াইফ ফেরত দিছে, আর বাকি টাকা সব উৎপন্ন নিছে। 40,000 টাকা নিয়ে আসছিল, 40,000 ভিতরে সমস্ত 500 না 600 টাকা ফেরত দিছে। আচ্ছা, এই যে আপনার কাছে রিমান্ডে এনে টাকাটা নিয়েছে, কি কারণে নিয়েছে, কি বলে নিয়েছে টাকাটা? উনি বলছেন ওই রিমান্ডে এসে বলছে রিমান্ড নরমাল করে দেবো, রিমান্ডে মারবে না, মারবে না, না মারার জন্য আপনাদের কাছে 40,000 টাকা আপনার কাছ থেকে আগে যা মারতে পারছে, নতুন করে রিমান্ডে মারবে না। আচ্ছা, এবার চার্জশিট যে দিয়েছে, চার্জশিটে কি উল্লেখ করেছে? চার্জশিটে উল্লেখ করেছে ওই মালামাল আমি চুরি করছি, আমরা যোগ সদস্য চুরি করছি। আর চার্জশিটে লিখছে আমরা রিমান্ডে আমরা স্বীকারোক্তি দিছি। আমাদের সাথে কোনো কথাই হয় না, কোথা থেকে স্বীকারোক্তি দিলাম? আমি তো আল্লাহকে বিশ্বাস করি। আচ্ছা, এখন আপনারা বিচার বিভাগ এবং দেশবাসী এবং সরকারের কাছে কি দাবি করছেন, অল্পতে বলে দেন। আমি বিচার বিভাগ দেশবাসীকে আমি দাবি চাই, আমার ন্যায্য বিচার, ন্যায় জিনিসটা চাই, আর কিছু না। আচ্ছা, আমি যদি অন্যায় করে থাকি, একটু আমি কথা বলি,
আমি যেটা করছি, আমি এমডি স্যারের হোয়াটসঅ্যাপে চেক করতে পারেন, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে চেক করতে পারেন। এমডি স্যার, ডাইরেক্টর স্যার, দুইজনকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, স্যার আল্লাহর দোহাই লাগে, আমার সন্তানের কসম খাইছি, কোরআনের কসম খাইছি করে বলছি যে আপনারা পিবিআইতে তদন্ত করেন, দিয়ে থার্ড পার্টিতে তদন্ত করার পরে যদি আমরা দোষী হই, আমাদের যে শাস্তি দেবেন শাস্তি মাথা ব্যথা নেবো আমরা। বাট তারা কোনো কিছু খালি দেখে, সিন করে, শুধু সিন করে, কোনো কিছু তারা আমাকে অ্যান্সার দেয় নাই এখন পর্যন্ত। ভাই আচ্ছা, এই যে উৎপল যে আপনাদের কাছ থেকে রিমান্ডে এনে আপনার পরিবারের কাছে টাকা নিয়েছে, তারপরে এসআই উৎপল যে তিনি আগে টঙ্গী পশ্চিম থানা ছিল, এখন কোনাবাড়ি মেট্রো থানায় আছে উৎপল, আপনাদের রিমান্ডে এনে 40,000 টাকা নিয়েছে আপনার কাছ থেকে। তারপরে হচ্ছে চার্জশিটের কথা বলে আপনার কাছে 5 লাখ চাইছিল, আপনি 10,000 টাকা দিয়েছিলেন। এখন এই যে টাকাটা উনি একজন নিয়েছে, উনি তো দুর্নীতিগ্রস্ত ঘুষখোর অফিসার, ওনার উদ্দেশ্যে, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? আমি ওনার ঊর্ধ্বতন উদ্দেশ্যে বলতেছি, আমি পুলিশকে একসময় দেশের বলতো পুলিশ মানুষের জনগণের বন্ধু, ওনাদের আচরণে ওনার আমি নিজে সাক্ষী। আমি এখন যার ভিতরে ঢুকছি আজকে বুঝতেছি যে আসলে বন্ধু না শত্রু। এইরকম আমার লাইফে আল্লাহ যদি তত দুনিয়াতে বাঁচে রাখবে, আমি কোনোদিনও পুলিশকে বন্ধু ভাবতে পারবো না। কারণ এরা প্রত্যেকটা কথায় মিথ্যে কথা বলে, প্রত্যেকটা কথায় মিথ্যে কথা বলে, আর প্রত্যেকটা কথায় রয়েছে তাদের টাকা দিতে হবে, আর ওদের টাকা ছাড়া কোনো কথা নাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দোয়া করব আপনার জন্য, যাতে আপনার এই মামলাটি আপনি ন্যায় বিচার পেয়ে বেকসুর খালাস হিসাবে জামিনে বের হয়ে আসতে পারেন। আমরা সেই দোয়া করব যাতে আপনি আসলে একদম নির্দোষ প্রমাণিত হয়ে বের হন। আমরা দেখি এখন আদালত এবং উপর আল্লাহ যা ভালো করে সেটাই হবে।